প্রিয় ছাত্রছাত্রী, ছায়া স্মার্ট ক্লাসে তোমাদের স্বাগত। আমি প্রদীপ স্যার বলছি। আজকে তোমাদের দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের যে অধ্যায়টা পড়াবো তার নাম ধাতুবিদ্যা। এই ধাতুবিদ্যা যখন তোমাদের আমি পড়াবো তখন পাশাপাশি দুটো বই কাছে রাখবে, ছায়া ভৌত বিজ্ঞান ও পরিবেশ, ছায়া ভৌত বিজ্ঞান ও পরিবেশ শিক্ষক। আমি পড়াবো, মন দিয়ে শুনবে আর বইটা দেখে নেবে, তোমাদের পড়াটা অনেকটা সহজ হয়ে দাঁড়াবে। আমার প্রিয় ছাত্রছাত্রী, এখন আমরা এই ধাতু নিয়ে আলোচনা করব। ধাতু দেখো মানব সভ্যতার স্তম্ভস্বরূপ। ধাতু পরিবর্তনের সাথে সাথে মানে যেভাবে আমরা ব্যবহার করতে শিখেছি, ব্যবহার করার সাথে সাথে এক একটা যুগের পরিবর্তন হয়েছে। কখনো আমরা লৌহ ব্যবহার করেছি, লৌহ মানে লোহা, কখনো আমরা তাম্র ব্যবহার করেছি মানে তামা। এইভাবে এক একটা যুগেরই নামই হয়েছে লৌহ যুগ, তাম্র যুগ, এইভাবে পরিবর্তন হয়েছে। দেখো ধাতু ছাড়া আমাদের সভ্যতা একেবারে অচল। তুমি যেখানে বসে আছো, বসে পড়াশোনা করছো, তাকিয়ে দেখো তোমার যে পেনটা তুমি ব্যবহার করছো, পেনের যে রিফিলের ডগায় দেখো সেখানে ধাতু আছে। তোমার বাড়ির দরজা জানলা যেদিকে তাকাও দেখবে প্রত্যেক জায়গায় কিছু না কিছু ধাতু আছে। তোমাদের যে বাড়ি তৈরি হয়েছে সেখানেও ধাতু, লোহা ব্যবহার করতে হয়েছে। আমাদের যে দরজা জানলা যে কবজা সেখানেও ধাতু আছে। শুধু ধাতু বাড়িতে নেই, বড় বড় কলকারখানা যেখানে আছে সেখানে ধাতু তো লাগবেই। তামা, লোহা এগুলো তো লাগবেই। আমাদের জলের যে পাইপ সেখানেও ধাতু আছে। সুতরাং এই যে ধাতু আমাদেরকে ভালোভাবে জানতে হবে। এই ধাতুর সঙ্গে সঙ্গে কয়েকটা ধাতু আমরা জানব। যেমন মনে করো সোনা, রূপা বা রূপ যেটাকে বলে, কিংবা মনে করো প্লাটিনাম, এই সব ধাতুগুলো খুব মূল্যবান ধাতু। এই ধাতুগুলো অনেক সময় মুক্ত অবস্থায় পাওয়া যায়, কিন্তু অধিকাংশ ধাতুই কিন্তু প্রকৃতিতে যৌগ অবস্থায় পাওয়া যায়। যৌগ অবস্থা মানে কি? হয়তো অক্সিজেন, সালফার বা বিভিন্ন অন্য মৌলিক পদার্থের সাথে যুক্ত হয়ে যৌগ তৈরি হয়ে আছে। এই ধাতুগুলোকে আমাদেরকে সংস্কার করতে হবে, সেখান থেকে আমাদেরকে সংশোধনের মাধ্যমে আমাদেরকে মূল ধাতুতে নিয়ে আসতে হবে। সেই ধাতুকে আমাকে নিষ্কাশন করতে হবে। আমরা সেটা নিয়ে আজকে আলোচনা করব। দেখো আমরা যেসব ধাতু ব্যবহার করি, সেই ব্যবহারকারী ধাতুগুলোর মধ্যে যেগুলো মূল্যবান ধাতুর মধ্যে কি আছে? এখানে দেখো গোল্ড আছে, গোল্ড, সিলভার, প্লাটিনাম, এইসব ধাতুগুলো অর্থাৎ মূল্যবান কিছু ধাতু যারা কম সক্রিয়। এই ধাতুগুলো অনেক সময় মুক্ত অবস্থায় পাওয়া যায়, কিন্তু বাকি যে ধাতুগুলো আছে সক্রিয়ভাবে তারা রাসায়নিক বিক্রিয়া করে ওরা কিন্তু বিভিন্ন যৌগ আকারে থাকে, অর্থাৎ ওরা কিন্তু অশুদ্ধি হিসাবে থাকে প্রকৃতিতে। তাদেরকে আমাদেরকে ধাতুকে বিভিন্নভাবে নিষ্কাশন করতে হয়। এই যে ধাতুগুলো বিভিন্নভাবে এখানে অবস্থান করে প্রকৃতিতে বা ভূগর্ভে, এর সাধারণত বালি বা মাটি এদের সাথে মিশ্রিত অবস্থায় পাওয়া যায়। যেগুলো পাওয়া যায় অর্থাৎ অশুদ্ধ অবস্থায় যে ধাতুগুলোকে আমরা পাওয়া যায়, তার সাথে ধাতুর সাথে অন্যান্য কিছু অপদ্রব্য, অশুদ্ধ কিছু পদার্থ যদি মিশে থাকে, তখন তাদেরকে কি বলা হবে? খনিজ। অর্থাৎ খনিজ হলো এমন এক ধরনের পদার্থ মাটির তলায় যেটাকে পাওয়া যায়। এই দেখো খনিজের ছবি এখানে দেখানো হয়েছে, যে তাদের সাথে ধাতু থাকে, কিন্তু ধাতুর সাথে অন্যান্য আরও অন্য অপদ্রব্য মিশে থাকে, অশুদ্ধ অবস্থায় মিশে থাকে। কিন্তু সেই খনিজগুলো থেকে সহজে সবসময় যে ধাতু পাওয়া যাবে তার কোনো নিশ্চয়তা নেই। যদি কোনো ধাতু থেকে মানে খনিজ থেকে আমরা সহজে এবং খুব সহজে এবং লাভজনক উপায়ে যদি ধাতুকে নিষ্কাশন করতে পারি, তখন সেই খনিজকে আমরা কি বলবো? আকরিক। তাহলে আকরিক কিন্তু খনিজেরই একটা ভাগ। খনিজে ধাতু থাকে, সেই ধাতু থেকে আমরা সেই খনিজ থেকে আমরা ধাতু সহজে নিষ্কাশন করতে পারি বা নাও পারি। যদি খুব সহজে নিষ্কাশন করতে পারি, লাভজনক উপায়ে নিষ্কাশন করতে পারি, তখন তাকে বলা হবে আকরিক।
তাকিয়ে দেখো, এখানে আমি দুটো আকরিকের কথা বলছি। আমাদের এখানে একটা বক্সাইড একটা আছে, একটা চায়না ক্লে, এখানে রয়েছে অ্যালুমিনিয়ামের দুটো খনিজ এখানে আছে। এই দুটো খনিজের মধ্যে দেখা গেছে বক্সাইড থেকে সহজে ও কম খরচে, এই বক্সাইড থেকে খুব সহজে এবং কম খরচে আমরা অ্যালুমিনিয়ামকে নিষ্কাশন করতে পারি, অর্থাৎ ওখান থেকে অ্যালুমিনিয়ামকে নিতে পারি, ওখান থেকে বের করে আনতে পারি। তার জন্যে আমরা বক্সাইডকে কি বলবো, আকরিক। এবার আমরা যাই চায়না ক্লের ক্ষেত্রে যাই, এখানেও কিন্তু অ্যালুমিনিয়াম আছে, কিন্তু এই চায়না ক্লে থেকে খুব সহজে বা কম খরচে আমরা অ্যালুমিনিয়াম নিষ্কাশন করতে পারি না। তাহলে কি হলো, একে চায়না ক্লেকে আমরা আকরিক বলতে পারি না, তাহলে কিন্তু বক্সাইডকে আকরিক বলেছি। তাহলে চায়না ক্লে হচ্ছে একটা খনিজ, বক্সাইডও হলো একটা খনিজ, কিন্তু এই দুটো খনিজের মধ্যে আমরা বক্সাইডকে বলবো কি আকরিক, আর চায়নাকে কিন্তু আকরিক বলবো না, একে শুধুমাত্র খনিজই বলবো। এইভাবে আকরিক আর খনিজের মধ্যে আমরা পার্থক্য করতে পারবো। অর্থাৎ ধাতু যার মধ্যেই থাকে অশুদ্ধ অবস্থায় সেগুলোকেই আমরা খনিজ বলবো, কিন্তু যেখান থেকে সহজে এবং লাভজনক উপায়ে যেসব খনিজ থেকে আমরা ধাতুকে নিষ্কাশন করতে পারবো সেগুলোকে আমরা বলবো কি আকরিক। তাহলে দেখো তোমরা এই আকরিক আর খনিজের পার্থক্য বুঝতে পারলে। এই যে প্রকৃতিতে খনিজ পাওয়া যায় বা আকরিক পাওয়া যায়, তাদের বিভিন্নভাবে পাওয়া যায়, বিভিন্ন রঙিন অবস্থায় পাওয়া যায়। ছবিতে তাকিয়ে দেখো, বিভিন্ন রকম আকরিকের ছবি দেখানো হয়েছে, এটা আমরা পরে আলোচনা করব, কোন খনিজটা কীরকম দেখতে বা কিভাবে ওরা থাকে আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব, মন দিয়ে শুনবে। এখন আমরা এই যে খনিজ ও আকরিক নিয়ে আলোচনা করলাম, আমরা একটা ছক আকারে ওদের দুজনের পার্থক্যটা আমরা দেখে নেব, এটা আমাদের পরীক্ষায় কাজে লাগবে। দেখো যে এই খনিজ আর আকরিক দুটোকে আমি পাশাপাশি লিখে রেখেছি, এটা খনিজ আর এটা হলো আকরিক। খনিজ আর আকরিক দুটি কিন্তু প্রকৃতিজাত, প্রকৃতিতে এরা পাওয়া যায়, কিন্তু ভূপৃষ্ঠে অথবা খনি থেকে প্রাপ্ত প্রকৃতিজাত কঠিনাকার ধাতব যৌগগুলি হলো খনিজ। আর এই খনিজ থেকে যেটা সহজে এবং সুলভে যদি ধাতুকে নিষ্কাশন করতে পারা যায় তাকে বলা হবে আকরিক। তাহলে একটা জিনিস দেখো, এটাও প্রকৃতিজাত, এটাও কিন্তু প্রকৃতিজাত। এখানে ধাতু থাকে খনিজে, আকরিকেও ধাতু থাকে। এটা কিন্তু সহজে ও সুলভে ধাতু নিষ্কাশন করা যায় না, এখানে কিন্তু খনিজ থেকে সহজে ও সুলভে ধাতু নিষ্কাশন করতে পারা যায়, এটাকে মনে রাখবে। অর্থাৎ যেখান থেকে খুব সস্তায় সহজে ধাতু নিষ্কাশন করতে পারা যায় সেটাকেই আমরা বলবো আকরিক, আর না পারা গেলে সেটাকে আমরা বলবো খনিজ, এটাকে মনে রাখবে। আর একটা আমাদের পয়েন্ট মনে রাখতে হবে, সমস্ত খনিজ কিন্তু আকরিক নয়। এই যে খনিজের কথা বললাম, এটা সব সময় যে সহজে ও সস্তায় আমরা ধাতু নিষ্কাশন করতে পারবো তা নয়, তার জন্য এটা কিন্তু আকরিক হতেও পারে নাও পারে। আর আকরিক যেগুলি নিয়ে, আকরিক মানে তাই তো ধাতু আছে, আর ধাতু থাকলে তাকে তো আমরা খনিজ বলবো, সুতরাং আকরিক মাত্রই হচ্ছে কি খনিজ, সমস্ত আকরিকই হলো খনিজ। এই দুটো পার্থক্য তোমরা মনে রাখবে। আমরা ব্যবহারিক জীবনে বা কলকারখানায় বা বিভিন্ন ক্ষেত্রে অনেক ধাতু ব্যবহার করি, বিভিন্ন ধরনের ধাতু ব্যবহার করি, লৌহ ব্যবহার করি, মানে লোহা, তামা ব্যবহার করি, অ্যালুমিনিয়াম ব্যবহার করি, জিঙ্ক ব্যবহার করি, এরকম অনেক, এমনকি আমাদের যে গয়না ব্যবহার করি সেখানে আমাদের সোনা রূপা এইসব বিভিন্ন ধাতু আমরা ব্যবহার করি। এই ধাতুগুলো কিন্তু আকরিক হিসাবে থাকে। আমরা কয়েকটা আকরিক নিয়ে আলোচনা করব। দেখো কয়েকটা ছবি দেখানো হয়েছে আকরিকের ছবি, ওরা কীরকম দেখতে পাওয়া যায়। প্রকৃতিতে যখন ওই আকরিকগুলোকে উদ্ধার করা হয়, সেখান থেকে সংগ্রহ করা হয়, তাদের ছবিগুলো কিন্তু এই ধরনের দেখতে পাওয়া যায়। যেমন এই ছবিটা দেওয়া আছে রেড হিমাটাইট, এটা নাম এক একটা আকরিকের এক এক ধরনের নাম হয়। এই যেটা আছে রেড হিমাটাইট, এটা ম্যালাকাইট,
এটা দেখো, এটা সবুজ রঙের দেখতে অনেকটা, আর এটা রেড হিমাটাইট, এটা লালচে ধরনের দেখতে। আবার আছে জিঙ্ক ব্লেন্ড, জিঙ্ক ব্লেন্ড মানে জিঙ্ক আছে, বুঝতে পারছো, জিঙ্ক ব্লেন্ড। আবার হচ্ছে এখানে বক্সাইড আছে। এই বিভিন্ন রকম আকরিক আছে। আমরা কয়েকটা আকরিক নিয়ে আলোচনা করব। কয়েকটা ধাতু, তার যদি মনে করো অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম একটা ধাতু নিলাম, তার যে সবসময় একটাই আকরিক হবে তার কোনো মানে নেই, তার অনেকগুলো আকরিক থাকতে পারে। সেই আকরিকের মধ্যে তখন আমরা দেখে নেব কোন আকরিক থেকে আমরা খুব সস্তায়, খুব সহজে আমরা ধাতুকে নিষ্কাশন করতে পারি। আমরা কয়েকটা ধাতু নিয়ে আমরা দেখছি, যেমন মনে করো আয়রন। আমরা প্রথমে আয়রন নিয়ে আলোচনা করি। আয়রন মানে কি বলো তো? লোহা। লোহার মধ্যে দেখো রেড হিমাটাইট, রেড হিমাটাইট Fe2O3, রেড হিমাটাইট এখানে আছে Fe2O3। রেড হিমাটাইটের ছবি দেখো, এইটা হচ্ছে রেড হিমাটাইট, এটা ছবি এখানে রয়েছে। এই যে এইটা রেড হিমাটাইট, রেড হিমাটাইট লালচে রঙের দেখতে, অর্থাৎ লোহা তো এটা লাল রঙের দেখতে। ম্যাগনেটাইট, স্প্যাথিক আয়রন, এগুলো সব কিন্তু এক একটা আকরিক। কার আকরিক? এটা হচ্ছে লোহের আকরিক। লোহ মানে আয়রন, আয়রনের আকরিক। আবার দেখো কপার, কপার মানে তামা, কপার মানে হলো তামা। তামার কী কী আকরিক আছে? কপার পাইরাইটস, এর সংকেত হলো CuFeS2, কপার গ্লান্স Cu2S, ম্যালাকাইট, কিউপ্রাইট, এসব বিভিন্ন রকম। এখানেই দেখেও কপারের 1, 2, 3, 4 চার রকম আকরিক এখানে দেখানো হয়েছে। আয়রনের 1, 2, 3, 3 রকম আকরিক দেখানো হয়েছে। তাহলে আর আকরিক নেই? আরও আকরিক আছে, অনেক রকম আকরিক আছে। আমি তার মধ্যে কয়েকটা আকরিক এখানে আলোচনা করছি এইমাত্র। তোমরা তোমাদের সুবিধার জন্য কয়েকটা, 1 বা 2 করে আকরিক মনে রাখার চেষ্টা করবে। এটা তোমাদের পরীক্ষা ক্ষেত্রে কাজে লাগবে। অনেক আকরিক তো মনে রাখা কঠিন ব্যাপার, মনে রাখলে ভালো, কিন্তু অত মনে রাখা কঠিন ব্যাপার। যদি না মনে রাখো, অন্তত 1 বা 2 করে আকরিককে মনে রাখার চেষ্টা করবে। যেমন মনে করো জিঙ্ক আছে, জিঙ্কের আকরিক কী বলো তো? জিঙ্ক ব্লেন্ড, ZNS, ক্যালামাইন জিঙ্কাইট, ক্যালামাইন জিঙ্কাইট, এটা হচ্ছে জিঙ্কের আকরিক। আবার আছে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের কে আছে? অ্যালুমিনিয়াম আছে বক্সাইড, অ্যালুমিনিয়ামের আকরিক হলো বক্সাইড Al2O3 2H2O, Al2O3.2H2O, এটার নাম হলো বক্সাইড। এখানে দেখো বক্সাইডের একটা ছবি দেখানো হয়েছে, এখানেতে বক্সাইডের ছবি দেখানো হয়েছে। এটা বক্সাইড, এটা বক্সাইড এই জায়গায় দেখানো হয়েছে। এটা বক্সাইডের ছবি এখানে দেখানো হয়েছে। আবার দেখো এখানেতে গিবসাইট, ক্রায়োলাইট, এগুলোও কিন্তু অ্যালুমিনিয়ামের একটা আকরিক, অ্যালুমিনিয়ামের আকরিক। এখানে দেখো আমরা তাহলে যেগুলো আমরা আকরিক কয়েকটা ছবি দেখিয়েছি, এখানেতে ছবিতে দেখানো হয়েছে। আমি আবার বলছি, রেড হিমাটাইট, ম্যালাকাইট, জিঙ্ক ব্লেন্ড, বক্সাইট। আবার আমরা কয়েকটা ধাতু, আয়রন, কপার, জিঙ্ক, অ্যালুমিনিয়াম, এই যে ধাতুগুলো রয়েছে, প্রত্যেকটা ধাতুর 3-4টে করে আমরা আকরিককে এখানে দেখেছি, তার সংকেতও দেখেছি। এগুলো একটু মনে রাখার চেষ্টা করবে, তোমাদের কাজে লাগবে এগুলোকে। ভৌত বিজ্ঞানের বিভিন্ন টপিকের ওপর ভিডিওগুলো দেখার জন্য ছায়া প্রকাশনীর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো। যদি ভালো লাগে লাইক ও শেয়ার করো। নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে বেল আইকনে ক্লিক করো।